নমস্কার, বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে শুভ্রার আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প শহীদের বাবা। মুখে মুখে ছড়িয়ে গেল খবরটা। মধুপুর গ্রামের বাসিন্দা দীনবন্ধু সাহুর ছেলে রমেশ সাহু কাশ্মীর যুদ্ধে শহীদ হয়েছে। আশপাশের চা দোকান, মুদিখানা, বটতলা, বাজার, স্কুল, পঞ্চায়েত অফিস সর্বত্র আজ ঘুরে ফিরে একটাই নাম, রমেশ সাহু। রমেশ সাহু। সংবাদটা এসেছিল কাল সন্ধে। শ্যামপুর থেকে কাল বেলাবেলি ফিরেছিল দীনবন্ধু। মন মেজাজ বিশেষ ভালো ছিল না। কাল সোমবার ছিল, হপ্তা পাওয়ার দিন। ঘুরিয়ে দিয়েছেন হরেনপাল। গজগজ করতে করতে এসে হাত পা ধুলো। সবে চা মুড়িটা নিয়ে বসেছে, তখনই গায়ে মিলিটারি। দীনবন্ধুর বাড়ি অবধি আসেনি মিলিটারির জিপ। রাস্তা নেই। বাঁশবাগানের ওপারে গাড়ি রেখে পায়ে হেঁটে গট মঠ হাজির দুই জলপাই রংপাড়া উর্দি। দীনবন্ধু সাহু কি এই বাড়িতেই থাকেন? মুড়ির কাশি ফেলে ধর্মর করে উঠে দাঁড়ালো দীনবন্ধু। আগে হ্যাঁ, আমি দীনবন্ধু। সঙ্গে সঙ্গে ঘটাং স্যালুট। আমরা ফোর্ট উইলিয়াম থেকে আসছি। আপনার ছেলে রমেশ সাহু? লোকটার স্বরে বুঝি হিমেল আভাস ছিল। বুকটা ধড়াস করে উঠেছিল দীনবন্ধুর। তার ঊর্ধ্বতন 14 পুরুষে কেউ কখনো মিলিটারিতে যায়নি। ছেলেও সেনাবাহিনীতে যোগ দিয়েছে এই মাত্র 7 মাস। এদের রীতি প্রকরণ সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। লোকটার কথার মাঝপথেই তার গলা থেকে শব্দ ছিটকে এলো। কি হয়েছে আমার রমেশের? টুপি খুলল লোক দুটো। মাথা নামিয়ে বলল, তিনি আর নেই। বিহার রেজিমেন্টের 5 নম্বর ব্যাটালিয়নের বীর সিপাহী রমেশ সাহু রণক্ষেত্রে বীরের মতো মৃত্যুবরণ করেছে গত 17 জুন। আরও কি সব যেন বলে যাচ্ছিল লোক দুটো। কিভাবে বরফের মাঝে পাহাড় চূড়া দখলের লড়াইয়ে অসীম শৌর্য দেখিয়েছে রমেশ। কতকগুলো শত্রু সৈন্যকে সে খতম করেছে। কালসিনিকাবের গুলি বুকে নিয়েও সে দমেনি। একা হাতে রক্ষা করার চেষ্টা করেছে বাংকার। 7 দিন পর তার দেহ উদ্ধার করা হয়েছিল। হিন্দু মতে দাহকার্যও সারা। সেনাবাহিনীর তরফ থেকে যোগাযোগ করা হলো পিতা দীনবন্ধু সাহুর সঙ্গে। রমেশ সাহুর শেষ স্মৃতিচন্য পৌঁছে দেয়া হবে। এত কথার কিছুই যেন দীনবন্ধুর কানে প্রবেশ করছিল না। আধার ঘনিয়ে এলো চোখে। টলতে টলতে উঠোনে পড়ে গেল। সনকা ছুটে বেরিয়েছিল ঘর থেকে। প্রথম অভিঘাতে ডুকরে উঠল। তারপরে কি বুক চাপড়ানি আর আছাড়ি পেছাড়ি। দীনবন্ধুর বুড়ি মা চপলাওয়ালা কাঁপা কাঁপা পায়ে দাঁড়িয়েছিল দাওয়ায়। কি ঘটেছে বোঝা মাত্র তার কণ্ঠ চিরে খোনা খোনা বিলাপ ধ্বনি। ভজন হরি শ্যামাও সুর তুলেছে। শ্যামা কাঁদছে অঝোরে আর ফোঁপাচ্ছে দুটো ভাই। গ্রামে মিলিটারির জিপ সচরাচর ঢোকে না। এই মধুপুর গ্রামে তো কস্মিন কালেও না। হয়তোবা সেই কারণেই গোটা মধুপুর ভেঙে পড়েছিল 2 ফৌজির পিছু পিছু। গোল গোল চোখে শুনছিল মিলিটারির বার্তা। নিজেদের মধ্যে ফিসফাস করছিল।
সামরিক উর্দিরা বিদায় নিতেই তারা ঘিরে ধরেছে দীনবন্ধুর পরিবারকে। কেউ বা দীনবন্ধুকে ওঠানোর চেষ্টা করছে, কেউ সনকাকে সামাল দিচ্ছে। তবু ক্রন্দন রোল থামছিল না। 21 বছরের তরতাজা ছেলেটাকে হারানোর দুঃখ মথিত করছিল গোটা গাঁয়ের বাতাসকে। আজ সকাল থেকে অবশ্য পরিস্থিতি খানিকটা অন্যরকম। উচ্চকিত কান্না আর নেই, পরিবেশ শোকস্তব্ধ। ঘন ঘন লোক আসছে দীনবন্ধুর বাড়ি, পরিচিত, অর্ধপরিচিত, অপরিচিত। যে শোনে সেই একবার উঁকি দিয়ে যায়। স্থানীয় এক রাজনৈতিক দলের উৎসাহী ছেলে ছোকরারা ঝটপট একখানা মিছিলও বার করে ফেলল। প্ল্যাকার্ড হাতে নিয়ে গ্রাম ঘুরছে। দীনবন্ধুর দরজায় এসে দাঁড়ালো। ধ্বনি তুলছে মোহর মোহর, বীর জওয়ান রমেশ সাহু জিন্দাবাদ, শহীদ রমেশ সাহু আমার রাহু, রমেশ তোমায় ভুলছি না, ভুলব না। বেলা বেড়েছে, সূর্য এখন প্রায় মাঝ গগনে। এবার যদিও আষাঢ় মাসে বর্ষা হচ্ছে খুব, আজ আকাশে তেমন মেঘ নেই। রোদ বেশ চড়া, গা হাত পা বেশ জ্বালা ধরে যায়। গুমোটও বেড়েছে বড়, গাছের পাতা পর্যন্ত নড়ছে না। দীনবন্ধুর খড়ের চালার সামনেটায় এখনো একটা বড় সড়ো জটলা, কোলাহল। কাচ্চা বাচ্চাও আছে অনেক। ঘুরে ঘুরে তারা উত্তেজনার আঁচ পোহাচ্ছে। কাঁচা উঠোনের একেবারে মধ্যিখানে দীনবন্ধু। শোকার্থ মুখখানাতে এখন রীতিমতো ঘোরও লাগা একটা দশা। চারদিক থেকে অজস্র প্রশংসা বাক্য উচ্চারিত হচ্ছে রমেশের নামে। হাঁ করে শুনছে, একেবারে নীরব সে নেই, কথা বলছে টুকটাক। হঠাৎই মৃদু শোরগোল উঠল। প্রায় ছুটতে ছুটতে আসছে পঞ্চায়েত প্রধান কাম গাজীপোতা উচ্চ বিদ্যালয়ের ভূগোল শিক্ষক দিবাকর ঘোষ। চেঁচাচ্ছে, তড়িৎবাবু আসছেন, তড়িৎবাবু আসছেন। বলতে বলতেই পৌঁছে গেছে তড়িৎ ব্যানার্জি, স্থানীয় এমএলএ, উলুবেড়িয়া কলেজের অধ্যাপক, মাঝবয়সী, বাড়ি কাছেই অনন্তপুর। পরনে ট্রাউজার বুশার্ট, হাতে সে তো শুভ্র পুস্তস্তবক। সসম্ভ্রমে দাঁড়িয়ে ছিল সব লোকজন। ফুলের গোছা হাতে তুলে দিয়ে ভারী অন্তরঙ্গ ভঙ্গিতে দীনবন্ধুর কাঁধে হাত রাখল তড়িৎ। সমবিধান মাখানো স্বরে বলল, তোমায় যে কি বলে সান্ত্বনা জানাবো ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না। রমেশ আমাদের গোটা কনস্টিটুয়েন্সিতে আমাদেরকে সে গর্বিত করল। নেতাদের করস্পর্শে বোধহয় বিশেষ কিছু থাকে। দীনবন্ধুর শোকটা নতুন করে যেন চাগার দিয়ে উঠল। কালাকুলো খসখসে চামড়ার মানুষটা ফোঁপাতে ফোঁপাতে বলল, আমি এখনো বিশ্বাস করতে পারছি না বাবু, আমার রমেশ। একদম চোখের জল নয়। জানো তুমি কে? আমাদের দেশ ও মাতৃকার বাহাদুর সন্তানের বাবা তুমি। আজ রমেশের জায়গায় আমার ছেলে যদি যুদ্ধে মারা যেত, আমি নিজেকে পরম সৌভাগ্যবান মনে করতাম। আমি তোমাকে ঈর্ষা করি। কি যেন নাম তোমার? হ্যাঁ হ্যাঁ, দীনবন্ধু, তুমি ধন্য। দীনবন্ধুর বুকে এখনো চাপ ভাবটা অনড় হয়ে আছে বটে, তবু যেন সে চোরা রোমাঞ্চ অনুভব করল। কোথায় এমএলএ বাবু, আর কোথায় এই গরিব দিনমিস্ত্রি? আজ কি সব তুল্যমূল্য হয়ে গেল? যুদ্ধে মরে রমেশ এত উঁচুতে উঠিয়ে দিল তাকে। তড়িৎ পাশে দাঁড়ানো দিবাকরকে নিচু গলায় জিজ্ঞাসা করল, দীনবন্ধু যেন কি করে? এই কাঠের কাজ, ছুতোর, সূত্রধর। তড়িৎ গলা ঝাড়ল, শিল্পী। বাহ বাহ, শিল্পীর সন্তান দেশের জন্য যুদ্ধ করছে, ভাবা যায়? দীনবন্ধু নুয়ে পড়ল, মিনমিন করে বলল, আগে
আমি তেমন কিছু নই। শ্যামপুরে পালেদের ফার্নিচারের দোকানে রোজ হিসেবে আমি খাটি। ঠিক আছে ঠিক আছে, ওই হলো, নিজের হাতে বানাও তো কিছু নাকি? আগে তা বানাই, টুল, চেয়ার, তক্তপোষ। ওই তো উঠোনে কাঠ রেখেছি। ঘরেও কিছু কাজ করি অল্প স্বল্প। অতি উত্তম। তোমার ছেলে মেয়ে কটি? 4টি। বলে শুধরে নিল দীনবন্ধু। শ্বাস ফেলে বলে, আগে এখন 3টে। পড়াশুনো করে তো সব? ছোট দুটো তো এখনো পড়ছে, একজন 5 ক্লাসে আর একজন 7। মেয়েও 7 ক্লাস অবধি পড়েছিল। দীনবন্ধু মাথা নামালো। স্কুল বিল্ডিং ফি চায়, দিতে পারিনি। এক ঝলক দিবাকরের চোখে চোখ রেখে নিল তড়িৎ। কত বয়স হলো মেয়ের? আগে 17। এই তো বড় ছেলের পরেই বিয়ের যোগ্য হয়ে গেছে। তা দিয়ে দাও বিয়ে। একজন শহীদের ঘর থেকে মেয়ে পাবে, এ তো যে কোনো ছেলের একটা ভাগ্যের কথা। বলতে বলতে আবার তড়িতের দিকে দৃষ্টি দেয় দিবাকর। প্রত্যুত্তর সুরে বলে, শুনুন, সরকার তো দীনবন্ধুকে যা দেওয়ার দেবেই। আপনারাও লোকালিটি থেকে কিছু অ্যারেঞ্জ করুন। অবশ্যই ভাবছিলাম যদি একটা রমেশ সাহু ফান্ড খোলা যায়। ভাবনা কম, কাজ বেশি। ঢিলামি করবেন না। লোকাল পিপলের সেন্টিমেন্ট থাকতে থাকতে আমার নামে 501 ধরবেন। ছোটো মোটো একখানা অনুষ্ঠানেরও আয়োজন করুন তো। সেখানে রমেশ সাহুর স্মৃতি তর্পণও হবে। দীনবন্ধুকেও আমরা অভিনন্দন জানাবো। ওই দিনই লোক সমক্ষে দীনবন্ধুর হাতে টাকাটা তুলে দেওয়া যাবে। মানুষ বুঝুক কারা দেশের সুসন্তানের জন্য ভাবে। শেষ বাক্যটা উচ্চ গ্রামে বলেই আবার তড়িতের গলা খাদে। ওরা এখনো আসেনি না? বেটে খাটো দিবাকর দ্রুত ঘাড় নাড়ল। আরও নিচু গলায় বলল, এখনো না? ওরা কারা? কেন এখনো আসেনি? ওদের আসা না আসার অর্থ কি ঠিক বুঝতে পারছিল না দীনবন্ধু। তবে ভারী অভিভূত হয়ে পড়ছিল সে। একবার বিধায়ক, একবার পঞ্চায়েত প্রধান, পেন্ডুলামের মতো ঘাড় ঘুরছে তার। তড়িৎ ব্যানার্জি ব্যস্ত মানুষ, কোথাও তাকে দুদণ্ড স্থির দেখা যায় না। আজ তার তাড়াহুড়ো নেই একটু। দিব্যি অলস মেজাজে কথা বলছে উপস্থিত জনতার সঙ্গে নানান বিষয়। রমেশ সাহু, যুদ্ধ, দেশপ্রেম, আন্তর্জাতিক রাজনীতি। প্রতিটা শব্দ ফুটে উঠছে দেশ ও ভক্তি। সীমান্তে আহত নিহত সৈনিকদের জন্য মমতা, সহানুভূতি। কি করে কারগিলে এত অনুপ্রবেশকারী ঢুকে পড়ে, কেন শহে শহে অমূল্য প্রাণ বিনষ্ট হয়, তাই নিয়েই তাদের ক্ষোভ বিস্তর। বর্তমান যুদ্ধের পেছনে কি গভীর দেশি বিদেশি রাজনৈতিক চক্রান্ত লুকিয়ে আছে তা বোঝাতেও কসুর করল না সে। শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো সব শুনছে, ক্ষণে ক্ষণে উদ্দীপিত হচ্ছে, শিহরিত হচ্ছে। সহসা বাঁশবাগানের ধারে একটা লাল মারুতি ভ্যান হুড় মুড়িয়ে নেমে আসছে। জনা 4-5। একজনের কাঁধে ইয়া বড় ভিডিও ক্যামেরা। টিভির লোক, কুচো কাঁচার দল পোঁ পোঁ ছুটেছিল সেদিকে। একজন হ্যাট হ্যাট করে খেদাচ্ছে তাদেরকে। প্রায় সঙ্গে সঙ্গেই আরও 2 তরুণের আবির্ভাব। তাদেরও একজনের কাঁধে ক্যামেরা ঝুলছে। সংবাদপত্রের প্রতিনিধি। কলরব উঠল একটা। তড়িৎ মুহূর্তে শশব ব্যস্ত। যাক, 2 মিডিয়ায় একসঙ্গে এসে গেছে তালে। সংবাদপত্র আগে পৌঁছে গেল দীনবন্ধুর কাছে। তড়িৎ ঘড়ি দেখতে দেখতে বলল, কি হে বদল, তোমরা লেট করলে যে? কথা ছিল 11:30টার মধ্যে হাজির হবে। দিনরাত পত্রিকার আঞ্চলিক সংবাদদাতা কি যেন বলতে যাচ্ছিল, তার আগে টিভি গোষ্ঠীর অগ্রবর্তী যুবকটা গলা উঠাল, হোয়াট আ মেস! রাস্তায় কাদায় পাক্কা 40 মিনিট গাড়ি ফেঁসে গেল। কোথায়?
আরে এই তো নাউল না কি নৌল কি যেন একটা জায়গার নাম, তার কাছে মাটির রাস্তায়। আরে ঢোকার সময় ওদিকে পুজোর পর কাজ শুরু হবে। তড়িৎ গলা খাঁকারি দিল। আমার কনস্টিটিউয়েন্সিতে বর্ষাকালে আমি ঠিকাদারদের ঠিক পথে ঘাটে হাত দিতে দিই না। ও আচ্ছা, আপনি এখানকার এমএলএ? আরে নমস্কার নমস্কার। অতঃপর টিভি সংবাদপত্র বিধায়ক পঞ্চায়েত প্রধানের ছোট্ট কনফারেন্স, উপচে পড়া ভিড়কে পাশে সরিয়ে নতুন উদ্দীপনায় যুবকের দল আবার ধ্বনি বাজাচ্ছে, রমেশ সাহু আমার রাহে আমার রাহে। এরই মধ্যে পুলিশ ভ্যানও এসে গেল একখানা, শ্যামপুর থানা থেকে। সম্ভবত আরও কোনো ভিআইপি আসছে বোধহয় রমেশ সাহুর বাবার কাছে। আগাম প্রস্তুতি। দীনবন্ধু দিশেহারা হয়ে যাচ্ছিল। রমেশের গরিমা ক্রমশ যেন শোককে ছাপিয়ে যাচ্ছে। সেই রমেশ যার লেখাপড়ায় এতটুকু মাথা ছিল না, পর পর দুবার মাধ্যমিকে গাড্ডু খেয়ে পড়াশুনোই ছেড়ে দিয়েছিল। সেই রমেশ যে সংসারের নিত্য অভাব অনটনে উত্ত্যক্ত হয়ে বাবা মাকে না জানিয়ে সেনাবাহিনীতে গিয়ে নাম লিখিয়েছিল সে সংসারে টাকা পাঠাবে বলে। কথার ফাঁকে ফাঁকে দীনবন্ধুকে খুঁজে নিয়েছে টিভি ক্যামেরা। লেন্স অ্যাডজাস্টমেন্টের পালা চলছে। বাদল সহ পকেট থেকে নোট বই বার করে ফেলল। টিভির আগে এই সংবাদপত্রের প্রশ্ন শুরু। আচ্ছা দীনবন্ধুবাবু, খবরটা শুনে আপনার ঠিক কী রিয়াকশন হয়েছিল? দীনবন্ধু ফ্যাল ফ্যাল করে তাকালো। মানে আপনার মনের কি অবস্থা হয়েছিল? খুব আঘাত পেয়েছিলেন নাকি গর্বে বুকটা ফুলে উঠেছিল? দিবাকর সরে এসেছে দীনবন্ধুর পাশটিতে। কানে কানে বলল, বলো, কষ্টও পেয়েছ, গর্বও হয়েছে। দীনবন্ধু শুধু শেষটুকু কানে গেল। ঘর ঘরে গলায় বলল, গর্ব হয়েছে। আপনি যদি কাইন্ডলি আপনার ছেলে সম্পর্কে কিছু একটু বলেন, তাহলে আমাদের পত্রিকার পাঠক আমার জওয়ান রমেশ সাহুর জীবন সম্পর্কে একটু জানতে চায়। আবার ফাঁপড়ে পড়ল দীনবন্ধু। এই ভিড় ভাড়াক্কার মাঝে রমেশের কোন কথাটা বলা উচিত এখন? রমেশ তত্তরিয়ে নারকেল গাছে উঠতে পারত। গাঙ্গুলিদের বড় দিঘিটা রমেশ একদমে পার হয়ে যেতে পারত। রমেশ খুব ডান পিটে ছিল। সেটা কে বলবে আর কি বলবো? একবার এক ঘায়ে একটা কেউটে মেরেছিল রমেশ। ডান পিটে বলবে নাকি সাহসী? ছেলে বাপের কাজে হাত না লাগিয়ে বসে বসে অন্ন ধ্বংস করত বলে দীনবন্ধু প্রচুর গালাগাল করত রমেশকে। এই কথাটা নিশ্চয়ই এখন বলা যায় না। দীনবন্ধু কথা হাতড়াচ্ছিল, স্মৃতি হাতড়াচ্ছিল। টিভির লোক উসখুস করে উঠল। বাদলকে বলল, আপনি ওকে নার্ভাস করে দিয়েছেন, অনেক টাইম লেগে যাবে, আমাদের আগে সেরে নিতে দিন। বাদল গম্ভীর মুখে বলল, ডিস্টার্ব করছেন কেন? লেট মি ফিনিশ। আরে চড়ছেন কেন মশাই? আমাদের প্রবলেমটা ফিল করুন। 4টের মধ্যে ক্যাসেট জমা দিতে হবে, নাহলে নিউজটা আজ কভার করা যাবে না। আমরা যাওয়ার পর আপনি সারা দিন ধরে প্রশ্ন করুন না। আমারও আইটেমটা কালকেই বেরোবে। আরে সে তো আপনি 9টার সময় ম্যাটার পাঠাতে পারেন। আরে সরুন। বিবাদের উপক্রম হয়েছে। তড়িৎ জলদি হস্তক্ষেপ করল। বাদল, তুমি তো লোকাল ছেলে, অতিথিদের আগে ছেড়ে দাও। বাদল সরে গেল মুখটা হাঁড়ি করে। নোট বই পকেটে ঢোকায়নি। টিভির প্রশ্নকর্তার উত্তরগুলোই সে টুকে নেবে বোধ হয়। সঙ্গী ফটোগ্রাফারকেও কি ইশারা করলো, সে পটাপট শাটার টিপছে। টিভি ক্যামেরা প্রস্তুত, যন্ত্র ঘুরছে এদিক ওদিক। দীনবন্ধুর ভেজা কালো জীর্ণ খড়ের চাল হয়ে আকাশ গাছগাছালি ছুঁয়ে এলো ক্যামেরা। কর্ডলেস মাইক্রোফোন হাতে আরেকজন এসে দাঁড়িয়েছে দীনবন্ধুর মুখের সামনে। মাইক্রোফোনের সুইচ বার কয়েক অন অফ করে নিয়ে বলল, বাড়ির সকলকে একটু ডাকুন না প্লিজ। ছেলেমেয়েরা পেছনেই আছে। ঈষৎ অসহায় মুখে অন্দরের পানে তাকালো দীনবন্ধু।
ইঙ্গিত বুঝে দৌড়ে ঘরে গেল শ্যামা। মুহূর্ত পরে ফিরে এলো, শুকনো চোখে বাবার দিকে তাকিয়ে দুদিকে মাথা নাড়ছে। দিবাকর বলল, থাক না ভাই, আবার ওদের টানাটানি কেন? প্রশ্ন যা আছে দীনবন্ধুকেই করুন। টিভির লোক খুশি হলো, কি বিরক্ত বোঝা গেল না। পেশাদার ভঙ্গিতে মুখে মাইক্রোফোন ধরেছে। আচ্ছা দীনবন্ধুবাবু, আপনার ছেলের যে এই জ্বলন্ত দেশপ্রেম, এর প্রেরণা উনি পেয়েছিলেন কোত্থেকে? দীনবন্ধু হকচকিয়ে গেল। তড়িৎ তাড়াতাড়ি বলে উঠেছে, এক সেকেন্ড, আমার একটা কথা ছিল, সেটা প্রথমে বলে নিই। কি কথা? আমরা একটা রমেশ সাহু ফান্ড খুলছি। জনগণই খুলেছে, আমি শুধু ইনিশিয়েটার। দীনবন্ধুকে আমরা আগে দীনবন্ধুকে কভার করে নিই, তারপর না হয় আপনার। আচ্ছা তাই হোক। তড়িৎ কান ঝাঁকালো, সামান্য আহত যেন। বললো, আপনাদের প্রশ্নের সিলেকশন ভালো নয়। দেশপ্রেমের আবার প্রেরণার কি আছে? প্রতিটা নাগরিকই তো দেশকে ভালোবাসে। টিভির লোক কথাটা গায়ে মাখল না। মাইক দীনবন্ধুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, রমেশ সাহু কবে নাগাদ কার্গিলে গিয়েছিল? দীনবন্ধু নতুন ধন্দে আমতা আমতা করে বলল, আগে আমি তো ঠিক জানি না। উনি আপনাদের চিঠি দিতেন না? না, মানে রমেশ তো মিলিটারিতে ঢুকলো গত পুজোর পর। 2টো চিঠি লিখেছে এর মধ্যে। শেষ চিঠিটা কবে পেয়েছেন? এই বৈশাখ মাসে, ওই যে বড় ঝড়টা হলো না, তার আগের দিন। তাতে কি লিখেছিলেন? ওকে কাশ্মীর পাঠানো হচ্ছে? ও তো কাশ্মীর দেশেই ছিল। কাশ্মীরের ঠিক কোন জায়গায় ছিলেন উনি? বাটালিক, কার্গিল, মস্কো না দ্রাস? আঙ্কেল, সেসব তো আমি বলতে পারবো না। কোন চূড়ো জয় করতে গিয়ে উনি প্রাণ হারালেন? টলোলিং না টাইগার হিল? মিডল অফ জুন তো ওই দিকটাতে একটু আগে। মিলিটারি লোক কাল কি যেন একটা নাম বলল, আমার ঠিক মনে নেই। প্রশ্নের পর প্রশ্ন চলছে। দীনবন্ধু সপ্রতিভ হয়েছে অনেক, উত্তর দিচ্ছে অকম্পিত স্বরে। উৎসুক জনতা ক্ষণে ক্ষণে ধেয়ে আসছে। প্রায় হুমড়ি খেয়ে পড়ল দীনবন্ধুর গায়ে। টিভিতে মুখ দেখানোর দুর্লভ সুযোগ কেউ বুঝি হাতছাড়া করতে রাজি নয়। অপ্রসন্ন চিত্রগ্রাহক কনস্টেবলকে ডাকল। খাঁকি উর্দি সেপাই লাঠি তুলে হটালো জনতাকে। টিভির অন্য লোকগুলো ভারী চটপটে। ভজন আর হরিকে সঙ্গে সঙ্গে এনে দীনবন্ধুর দুপাশে দাঁড় করিয়ে দিয়েছে। হরি খালি গা মোচড়াচ্ছে, সরে যেতে চাইছে বাবার আড়ালে। ক্ষণিক বিরতির পর ফের মাইক্রোফোন চালু। এবার শেষ প্রশ্ন। দীনবন্ধুবাবু, আপনার তো আরও 2টো ছেলে, তাদেরও কি আপনি দেশের জন্য সেনাবাহিনীতে পাঠাবেন? এবার দীনবন্ধুবাবু একটু চুপ করে রইলেন। বুঝে গেছে এতগুলো লোক এখন কি জবাব চায়। দুরু দুরু বুকে তার জন্য বুঝি প্রস্তুত করছিল সে নিজেকে। তার আগেই ঘর থেকে উড়ে এলো এক আর্ত নারীশ্বর, কখনো না, কোনোদিনও না, আবার একটা ছেলেকে আমি মরতে পাঠাবো না। কাট কাট কাট, এডিট এডিট। প্রশ্নকর্তারা চট জলদি মাইক্রোফোন অফ করে দিল। চড়াচড়ে রাত নেমেছে, ঘন আধার মাখা রাত। দিন ভর শুকনো থাকার পর সন্ধ্যে থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে টিপটিপ। ঝরেই চলেছে একটানা, একঘেয়ে। বাতাস বইছে অল্প অল্প, তেমন বলার মতো কিছু নয়। ব্যাঙ ডাকছিল। দীনবন্ধুর ঘরে আজ চুলো জ্বলেনি। দুপুরে প্রতিবেশী নন্দদের বাড়ি থেকে ভাত এসেছিল। সনকা দাঁতে কুটুটিও কাটেনি। ছেলে মেয়ের সঙ্গে বসে দীনবন্ধু 1-2 দানা খুঁড়ছিল শুধু। রাতের জন্য যৎসামান্য চুঁড়ে ভিজিয়েছে শ্যামা। পেট যে বড় বালাই। ঘরে টিমটিম হ্যারিকেন জ্বলছে একখানা। তক্তবুসের কোনায় এখনো নিথর সনকা। ভজন আর হরি তার পায়ের কাছে গুটিসুটি মেরে শুয়ে। শ্যামা কি যেন একটা খুটুর খাটুর করছে মেঝে। চপলাবালা দাওয়ায় 3 মাথা এক করে বসে আছে নিঝুম। ঢোলকলমির বেড়ার ধারে ছায়া, গাঢ় আধারে গাঢ়তর।
এক মানুষের অবয়ব যেন। দীনবন্ধু দাওয়াতেই ছিল, খোঁটায় হেলান দিয়ে। আচম্বিতে তার সিদ্ধারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। অস্ফুষ্টে কোকিয়ে উঠল, কে কে ওখানে? আমি কাকা, গোবিন্দ। দীনবন্ধুর বুকটা ঝাঁকিয়ে ঝলক দীর্ঘশ্বাস ঠিক রইল। ও তুই, আয়। গোবিন্দ ছাতা বন্ধ করে দাওয়ায় উঠল, হাঁটু মুড়ে বসেছে। সকালে ছিলাম না কাকা, বাগনানে খবর পেলাম, পেয়ে হ্যাঁচর প্যাঁচর করে ছুটে এসেছি। ও বাগনানেও খবর চলে গেছে? সারা দেশ জেনে গেছে কাকা। গোবিন্দর গলা যেন সামান্য ধরে এলো। কিভাবে কি হয়েছিল কিছু জানলে? কত কথাই তো বলে গেল মিলিটারির লোক। দীনবন্ধু টান টান হলো। কি যেন একটা আগলাতে গিয়ে বুকে গুলি লেগেছিল। রমেশ মরদের বাচ্চার মতো লড়ে গেছে। ওরা খুব নাম করছিল রমেশের। বলছিল এমন ছেলে নাকি কোটিতে একটা মেলে। অনেক সঙ্গীরও নাকি প্রাণ বাঁচিয়েছে রমেশ। কথাগুলো যেন নিজে বলছে না দীনবন্ধু, কেউ যেন তাকে দিয়ে বলিয়ে নিচ্ছে। জড়তাহীন স্বর, শৌকহীন ভাষা। অন্ধকারেও জ্বলে উঠল তার চোখ দুটো। সে চোখ যেন স্পষ্ট দেখতে পাচ্ছে হাজার হাজার মাইল দূরে সেই পাহাড়ের সারি, বিশাল, উঁচু, অন্তহীন। সেই অচিন দেশের বরফ ভেঙে ছুটছে রমেশ, গুলি চালাচ্ছে, ড্যাডা ড্যাডা ড্যাডা। আমার কিন্তু নিজেকে বড় অপরাধী লাগছে কাকা। গোবিন্দর মলিন স্বরে দীনবন্ধুর আচ্ছন্ন ভাব ঝরে গেল। অবাক মুখে জিজ্ঞাসা করল, কেন রে? আমি তোকে কলকাতার ঠিকানাটা দিয়েছিলাম, যেখানে গিয়ে ও ফৌজের নাম লেখালো। সনকা এই কারণেই ভালো করে কথা বলে না গোবিন্দর সঙ্গে, দীনবন্ধু জানে সেটা। রমেশ যখন সত্যি সত্যি বাক্স প্যাঁটরা বেঁধে চলে গেল, কি রাগ তখন সনকার। ওই গোবিন্দই আমার সর্বনাশ করলো ছেলেচা। মিটমিটে ডান কোথাকার। নিজে তুই স্কুল ডিঙিয়ে কলেজে গেলি, আর বন্ধুটাকে একটু টানতে পারলি না? উল্টে কেনা কুমন্ত্রণা দিয়ে লড়াই করার চাকরিতে তাকে পাঠালি। গোবিন্দের ওপর দীনবন্ধুও যে এতকাল প্রসন্ন ছিল তা নয়, তবে এই মুহূর্তে তার আর কোনো বিদ্বেষ জাগছে না, বরং যেন করুণাই আসে একটু একটু। রমেশের নাম এখন গোটা দুনিয়া জানে। বিদ্যা দিগ্গজ গোবিন্দর নাম জানে কজন? আলগাভাবে বলল, তাতে কি হয়েছে? তুই তো আর বন্ধুর খারাপ ভেবে কিছু করিস নে। বটেই তো, ভালো হবে ভেবেই না। বলো, মাসে মাসে রমেশের টাকা আসেনি বাড়িতে? হ্যাঁ, পাঠিয়েছে তো। এই যখন যেমন 600-700 এখনও পাবে। 2-3 লাখ তো এমনিই দেবে মিলিটারি। তারপর ধরো পেনশন আছে, আরও কি কি সব। এখনকার গভর্নমেন্ট তো শুনছি দেবে কিছু এখানে। তারপর আরও কত জায়গায় সব চাঁদা উঠছে। এত দেবে? দীনবন্ধুর গলাটা যেন দুলে গেল। কেন দেবে না? দেশের জন্য প্রাণ দিল রমেশ, তার কোনো প্রতিদান নেই? কত শত্রু সৈন্য খতম করলো, কোনো পুরস্কার নেই? গোবিন্দ স্বরও যেন উত্তেজনায় কাঁপছে। সব হিসেব বুঝে নেবে কাকা, কিচ্ছু ছাড়বে না। মনে মনে ঢোক গেল দীনবন্ধু। কতদিন ধরে শ্যামপুর বাজারে তার একটা দোকান দেওয়ার স্বাদ। সাপুইদের কাঠগোলার থেকে বাছাই সেগুন কাঠ কিনে এনে বাহারি ইংলিশ খাট বানাবে। শ্যামার ভালো ঘরে বিয়ে দিতে হবে। ভজন হরির জন্য মাস্টার রাখতে পারলে ভালো হতো। রমেশের মতো তাহলে আর স্কুল বেরোতে গিয়ে ওরা ঠকবে না। চালাটাকেও সারাতে হবে ভালো করে। ক্ষণিকের ভাবনা ক্ষণিকেই ছেড়ে গেল। চপলাওয়ালার স্বর বাজছে, দিনু রে, ও দিনু, একটা কথা বলবি আমায়? আবছায় কুণ্ডলি পাকানো জড়তি দেহটাকে সঠিক ঠাউর করতে পারল না দীনবন্ধু। আন্দাজ মতো তাকালো। কি কথা? আমাদের রমেশ যাদের মেরেছে তাদের সব বয়স কেমন ছিল রে? শ্যামা দরজায় এসে দাঁড়িয়েছে।
বলল, দাদার বয়সেই হবে, বুড়ো হাবড়ারা কি আর যুদ্ধে যায়? ও, আলো আঁধার কাঁপল তিত্তির। তারাও তবে সব বাপ মার কোল খালি করে? তাদেরও ঘরেও কি আমাদের মতো? দুম করে একটা ধাক্কা খেল দীনবন্ধু। যে দেশকে সে চেনে না, জানে না, সেখানে পাহাড় আছে না জঙ্গল, মরুভূমি আছে না তাদের মতোই মধুপুর গ্রাম, কিছুই তার জ্ঞান বুদ্ধির আওতায় নেই। সেই দেশের কোনো এক কাল্পনিক দীনবন্ধুর সনকার কথা ভেবে বুকটা মুচড়ে ওঠে কেন? সে ছেলেগুলো এ দেশে শত্রু হতে পারে, ও দেশে তো তারা দেশপ্রেমী, নাকি নিছকে একটা রমেশ চাকরি করতে যুদ্ধে চলে যায়? যে যাই বলুক, রমেশ যে কতখানি দেশের টানে যুদ্ধে গেছে তা দীনবন্ধুর চেয়ে বেশি আর কেই বা জানে। পরদিন কাজে গেল না দীনবন্ধু। কাল রাতে ঘুম হয়নি। ছেঁড়া ছেঁড়া তন্দ্রায় তাল বেতাল স্বপ্ন দেখেছে শুধু। এখনো তার মাথাটা ঝিমঝিম করছে। দাওয়ায় বসে থাকতে থাকতে ধুত্তারি বলে উঠে পড়ল এক সময়। নন্দকে নিয়ে সোজা চলে গেল হটুগঞ্জ, শশী চক্রবর্তীর বাড়ি। শশী চক্রবর্তী গরিবের পুরুত, খাঁই কম। বাজারে ছোট তেলে ভাজার দোকান আছে তার। বিকেলে খোলে, সকালে ক্রিয়াকর্ম, পুজো অর্চনা এসব করে বেড়ায়। শশী চক্রবর্তী বাড়িতেই ছিল। দীনবন্ধুর বাসনা শুনে মাথা চুলকল। সাধ্র শান্তি তো একটা করতেই হবে। কবে যেন মৃত্যু ঘটেছে রমেশের? আগে ওই গেল ইংরেজি মাসের 17। তাহলে তো 16 দিন হয়ে গেল রে। অপঘাতে মৃত্যুর 3 দিনে কাজের বিধান। দীনবন্ধু নন্দ মুখ চাওয়াচই করল। নন্দ বলল, রমেশ তো অপঘাতে মরেনি ঠাকুরমশাই, সে তো মরেছে বীরের মতো। ওই হলো, বীর কি আর ঘরে হেপকেশর রুগী হয়ে মরে? গুলি খেয়ে মরাও অপঘাতে মরা। শশী চক্রবর্তী বিজ্ঞের মতো মাথা দোলালো। যাক গে যাক, ওই নিয়ে তুই মাথা ঘাবাস না দিনু। প্রায়শ্চিত্ত একটা কর, শান্তি সস্ত্রনা করতে হবে। তুই তো এখন ঘটা করেই করতে পারিস, তোর তো এখন খরচের ভাবনা নেই। দীনবন্ধুর মনটা খচখচ করছিল। বিড়বিড় করে বলল, না থাক, মা ঠাকুমার সামনে কচি ছেলেটার কাজ নম করেই সারি। তোরই নাম বাড়ত রে। শশী চক্রবর্তী যেন উৎসাহ হারিয়েছে। উদাস গলায় বলল, আসিস বিকেলের দিকে একবার, দিনক্ষণ সব ঠিক করে দেবো, আর ফর্দটাও তখন নিয়ে যাস। বেজার মুখে বাড়ি ফিরছিল দীনবন্ধু। শশী চক্রবর্তীর অপঘাত শব্দটা বুকে লেগেছে। ঠাকুরমশাই ভুল বোঝালো কিনা কে জানে। ঝাঁ ঝাঁ রোদে হাঁটছে পথে। চেনা লোকের সঙ্গে দেখা হচ্ছে ঘন ঘন। ভারী অমায়িক স্বরে তারা কথা বলছে দীনবন্ধুর সঙ্গে। রমেশকে বাহবা দিচ্ছে। সেই সুবাদে দীনবন্ধুকেও। বাড়ি পৌঁছতে 1টা বাজল। শ্যামা রান্না চড়িয়েছে আজ। ভাত ফুটছে বকবক করে। দীনবন্ধু চাপা স্বরে জিজ্ঞাসা করল, তোর মা কোথায়? ওই তো ঘরে শুয়ে আছে। দীনবন্ধু অস্বস্তি বোধ করল। সনকা একটুও সামলে উঠতে পারেনি এখনো। কাল রাত ভোর ছটফট করেছে বিছানায়। হঠাৎ হঠাৎ করে উঠে বসে গোঙাচ্ছিল। মেয়ে ছেলে তো, ঘটে বুদ্ধি নেই। বুঝল না ছেলেটা কত মহান একটা কাজ করেছে। মধুপুরে এখন যে তাদের এত সম্মান, সে তো ওই রমেশের জন্যই। যাকগে, শুয়ে থাক। স্রোত বাক্য শুনিয়ে লাভ নেই, সময়ই মনকে আস্তে আস্তে শান্ত করবে। ভাবতে ভাবতে গামছা কাঁধে পুকুর ঘাটে যাচ্ছিল দীনবন্ধু। তখনই বাঁশঝাড়ের কাছে একটা যান্ত্রিক গর্জন। মিলিটারি জিপ না? সেই 2 জলপাই রঙা উর্দি, সঙ্গে সৌম্যকান্তি এক পুরুষ, তারও পরনে মিলিটারি পোশাক। বড় অফিসার টফিসার নাকি? 2 জওয়ান সামনে এসে হুবহু পরশুর কায়দায় স্যালুট ঠুকল। কর্নেল মুখার্জি আপনার সঙ্গে কথা বলতে চান। দীনবন্ধুর আর কিসের শঙ্কা, তবু সামান্য একটু খুঁকড়ে গেল। ঝুঁকে নমস্কার করল লোকটাকে। কর্নেল মুখার্জি প্রায় সঙ্গে সঙ্গে দীনবন্ধুর হাতটা চেপে ধরেছে। আমরা অত্যন্ত দুঃখিত সাহুবাবু। আপনার কাছে না একটা ভুল খবর পৌঁছেছিল। দোষটা আমাদেরই। সংবাদ পাঠানোর আগে আমাদের আরও নিখুঁতভাবে চেক করা উচিত ছিল। দীনবন্ধু
ভ্যাবলা মুখে ঘাড় নাড়ল। বুঝলাম না স্যার। আপনার ছেলে রমেশ সাহু এখনও সুস্থ শরীরে জীবিত আছে। আশা করছি যে শিগগিরই তাকে আপনার কাছে পাঠাতে পারব। দীনবন্ধুর মুখের হাঁটা বন্ধ করতেই ভুলে গেল। ব্যাটালিক সেক্টরে সত্যিই একজন রমেশকে আমরা হারিয়েছি। ওই বিহার রেজিমেন্টের 5th ব্যাটালিয়নেরই সেপাই। কিন্তু সে রমেশ সাহু নয়, রমেশ সাউ। তার গ্রামের নাম মাধোপুর, ডিস্ট্রিক্ট গোরখপুর, ইউপি। গ্রাম আর নাম দুটোই প্রায় এক হয়ে গিয়ে প্লাস দুজনে একই সেক্টরে একসঙ্গে লড়ছিল। আমি ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আবার আপনার কাছে ক্ষমা চাইছি। মিলিটারি জিপ কাদা মারিয়ে চলে গেছে বহুক্ষণ। ভিড় জমছে আবার। দীনবন্ধু অসাহারে কাঁদছিল। পরশুর থেকে এই প্রথম গৌরব, দেশপ্রেম, অর্থপ্রাপ্তি, সম্মান সমস্ত ভারী ভারী পাথরের টুকরোগুলো সরে যাচ্ছে। বুকটা তার ক্রমে হালকা হয়ে এলো। রমেশ রে, বাপ আমার, দূরে, অনেক দূরে। আর একখানা মিলিটারি জিপ ছুটছে এখন ধুলো উড়িয়ে সেই মাধোপুরের পথে। গল্পটা শেষে এটাই মনে হলো যে দীনবন্ধু ক্ষণিকের জন্য শহীদের বাবা হয়েছিল, কিন্তু যে মুহূর্তে সে শুনল যে তার ছেলে বেঁচে আছে, তার আনন্দের থেকে অনেক বেশি কষ্ট হলো যে আরেকটা ছেলে যে শহীদ হয়েছে তার বাবার জন্য। শহীদের বাবা বোধহয় এরকমই হয়। তাই সুন্দর হৃদয়স্পর্শী গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো প্রিয়জনকে, আর সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ একটু আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।